সত্যি খুব জটিল পরিস্থিতি মধুকল্পিতা, তাই না? এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো যে এটা কি শুধুমাত্র এখনো পর্যন্ত গৃহযুদ্ধের মধ্যেই রয়েছে, নাকি বাইরে থেকে কোনো শক্তি তারা ব্যাকপুশ করবার চেষ্টা করছে যাতে এই আন্দোলন, এই সংঘর্ষ, এই হিংসা তা জারি থাকে। এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে, পরিচয় সারি সবার প্রথম একেবারে ডান দিকে আমার রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত জানাই। এবং অভ্র সেন, তিনি রয়েছেন বিজেপির মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে গৌরব ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, এআইডিএসওর রাজ্য কমিটির সদস্য, আপনাকেও স্বাগত জানাই। মধুকল্পিতা, আলোচনা আমরা যাব, কিন্তু তার আগে আজ পর্যন্ত অর্থাৎ এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে একবার দেখা একেবারে। এবং যে ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের, যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, একের পর এক ছবি আমাদের সামনে আসছে। একবার দেখাই অগ্নিগর্ভ বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি। আন্দোলনে এখনো পর্যন্ত উত্তাল রয়েছে পুরো একটা দেশ। এই বাংলাদেশের আজকের যে ছবিগুলো, সকাল থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন দিকে দফায় দফায় দেখতে পাচ্ছি বাংলাদেশে সংঘর্ষ চলছে, একেবারে ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো তনয়া, এই যে ক্ষোভের আগুন, এটা কি শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনেই থেকে গিয়েছে, নাকি এর পেছনে আরো অনেক বড় ইন্ধন রয়েছে? এটাই তো সবথেকে বড়। ছবি যেমনটা বলছে তাতে একটা বিষয় স্পষ্ট যে শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলনের সঙ্গে এখনো যুক্ত নয়। তার কারণ একটার পর একটা সরকারি জায়গা যেভাবে জ্বলিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ কতগুলো পরিবহন, অর্থাৎ শনিবারও হিংসা, একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রণক্ষেত্র ঢাকা। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে মৃত বহু মানুষ। একের পর এক আপডেট যেগুলো আসছে, অগ্নিগর্ভ বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা, পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। প্রায় 46 ঘন্টা পার, নেই এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা। মহাখালীতে সেখানে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। মেরামতির চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। এবং আরো একবার জানাবো আপনাদেরকে, পরিষেবা চালু হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। বোঝাই যাচ্ছে যে একটা পুরো দেশ, সেই পুরো দেশে স্তব্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা, যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমরা সরাসরি আলোচনায় ঢুকবো। প্রথমে আমরা রাজাগোপাল বাবুর কাছে চলে যাই, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল বাবু, আপনাকে একটা জিনিস, আপনি বহুদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনি পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বাংলাদেশের যে এই মুহূর্তে পরিস্থিতি, কি মনে হয় এই পরিস্থিতি থেকে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? না, দেখুন, যে সমস্যাটা তো কিছুটা তাদের নিজেদের সৃষ্টি। যেভাবে প্রধানমন্ত্রী বলে দিলেন হট করে যে রাজাকার, মুক্তিযোদ্ধারা সংরক্ষণ পাবে না, রাজাকারের নাতি নাতিরা পাবে, অপ্রয়োজন ছিল। যেভাবে ওনার দলের যে ছাত্র লীগ আছে তাকেও উনি ব্যবহার করলেন পুলিশের সাথে, আর্মির সঙ্গে একেবারে মার্সিনারি কায়দায় তারা রাস্তায় নেমে পড়ল, সেটা খুব একটা মানে ভালো সিগন্যাল দেয়নি। আভ্যন্তরীণ সমস্যা নিঃসন্দেহে। দেখুন, অপোজিশন পার্টির কাজ হচ্ছে সেই সমস্ত সরকারের ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করা, এবং অপোজিশনের সঙ্গে আমরা জানি নানান পয়েন্ট আপনি বলেন, যেখানে পুলিশ নেমেছে আমরা তো বুঝলাম যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু ছাত্রলীগে তারাই বা কেন আসবে সামনে? সেটাই এক্ষেত্রে কি আর তাহলে মনে করা হচ্ছে যে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা সীমাবদ্ধ রয়েছে? না, রাজনীতির রং তো লেগে গেছে তাহলে। রাজনীতি তো রয়েছেই। সরকার, এটাই তো ব্যাপার যে সরকারের কাজকর্মের ফাঁক খুঁজে বার করে যে বিরোধীদের কাজ। এবং সরকার যদি ভুল করে, ছাত্রলীগ তো তাদেরই দল, তাদেরই স্টুডেন্ট ফেডারেশন, তারা কেন সেখানে তাদেরকে পাঠিয়েছে বা তাদের পুলিশের সাথে, আর্মির সাথে? চীনে এগুলো হয়, কারণ কমিউনিস্ট পার্টির একটা সে দেশের কমিউনিস্ট পার্টির একটা আইনসঙ্গত অধিকার আছে, কিন্তু বাংলাদেশে তো সেটা নেই। তার ফলে মানুষের কাছে বার্তা গেছে যে বোধহয় আগামী ভবিষ্যতে সব চাকরিগুজি আওয়ামী লীগের ছেলেমেয়েরাই দখল করে নেয়, এই একটা বার্তা, ভুল বার্তা গেছে। এটাকে অ্যামেন্ড করার দায়িত্ব ছিল সরকারের। এখন কেউ বলে বেড়াচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ ছোট জায়গা, আমেরিকা চেয়েছিল, বাংলাদেশ দেয়নি, তার জন্য আমেরিকা খেয়ে বসে কাজ নেই। সংরক্ষণ যদি বিরোধী আন্দোলন হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এই যে আওয়ামী লীগের যারা ছাত্ররা রয়েছে বা যারা সমর্থকরা রয়েছে তারা চাকরি পেতে পারে, এটা কিভাবে সম্ভব হতে পারে? তার কারণ সংরক্ষণ, মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে যে জেলাভিত্তিক সংরক্ষণ রয়েছে, যেমনটা দাবি দাওয়াতে বলা হচ্ছে, কেবলমাত্র জনজাতি এবং একই সঙ্গে যে 1% রয়েছে সংরক্ষণ প্রতিবন্ধীদের জন্য বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য, এটা বাদে বাকি সংরক্ষণগুলো তুলে দেওয়া হোক। সুতরাং এক্ষেত্রে তো কোনোভাবে এটা বোঝা সম্ভব না যে শুধুমাত্র রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছে বা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারাই চাকরি পাবে। দেখুন, ব্যাপারটা আমি ছোট্ট করে বলে দিই যে 30% রিজার্ভেশন 72 সাল থেকে চালু ছিল। 2018 সালে যখন বিরাট আন্দোলন হলো, সরকার তুলে দিল। সরকার বুঝতে পেরেছিল যে কোথাও গন্ডগোল আছে, যে কে স্বাধীনতা সংগ্রামী সে ধরনের স্বচ্ছ তথ্য কোথাও নেই। নানানভাবে moral hazard is a big problem in all the South Asian countries.
সেই সুযোগটা তো বহু লোক নিচ্ছে। তাদের হয়তো এর পূর্বপুরুষ হয়তো আছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেনি, কোনোভাবে সার্টিফিকেট জোগাড় করে রয়েছে। এই সমস্যাটা 30% ইয়ার কি না, সাধারণ মানুষের সরকারে বুঝতে হবে, একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে সিভিল সার্ভিস, সরকারি চাকরি, সেটাই একমাত্র ডিসেন্ট এমপ্লয়মেন্টের জায়গা। আর কর্পোরেট সেক্টর সেই জায়গা থেকে রাজগোপাল বাবুর সরকারের তো তাহলে সদিচ্ছা ছিল। 2018 সালে তো পদক্ষেপ নেওয়া হয়েছে, হাসিনা সরকার তাহলে তো নিয়েছে, তারপরে তাহলে এইরকম পরিস্থিতি কেন? অভ্রর কাছ থেকে রিয়াকশন নেব। দেখুন, রাজাকার কারা এটা বোধহয় সাধারণ দর্শকের কাছে পরিষ্কার হওয়া দরকার। ঠিক, রাজাকার এই যে প্যারামিলিটারি ফোর্স, এটা তৈরি হয়েছিল অ্যাজ আ প্রো পাকিস্তানি ফোর্স। প্রথম 96 জন জামাতের লোকজন কিন্তু এই রাজাকার বলে যে প্যারামিলিটারি ফোর্সটা তৈরি হয় পাকিস্তানের সমর্থনে, তাতে যোগদান করে। এরা 30 লক্ষের ওপর মানুষ কিন্তু নিধন করেছে। এরা হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করেছে এবং এদের মেন মোটিভ ছিল যাতে এটা ইস্ট পাকিস্তানি থাকে, এটা যেন বাংলাদেশ হিসাবে রাষ্ট্রটা গঠনই না হয়। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা ফাইট করেছে এবং এক সময় যখন হেরে গেছে তারপর কিন্তু তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে বা লুকিয়ে পড়েছে। আজকে ওখানকার প্রধানমন্ত্রী যাই বলে থাকুন, আমরা ভিজুয়াল দেখছি পরিষ্কার, আপনাদের চ্যানেলেও আপনারা সম্প্রসারণ করেছেন, গাদা গাদা ছেলে মেয়ে, তারা ছাত্র কিনা সেটা পড়ে, ওগুলো গৌণ ব্যাপার, তারা বলছে আমরা সবাই রাজাকার। এটাই বোধহয় সব থেকে বড় প্রশ্ন, যে যারা আন্দোলনে নেমেছেন, যারা আন্দোলন করছেন, তারা আদৌ প্রত্যেকে ছাত্র কেন না? যেভাবে আন্দোলন, রাজাকার কারা এটা আপনারা পরিষ্কার করুন। রাজাকার ইজ প্রো পাকিস্তানি, একদম ডিরেক্ট পাকিস্তানি আর্মির সঙ্গে লিঙ্ক ছিল। একের পর এক তারা যদি বলে আমরা সবাই রাজাকার, তাহলে এখানে আমরা যদি বলি আইএসআই লিঙ্ক, তাহলে ভুল কি বলা হচ্ছে? এই পয়েন্টে আসবো, খুব ভ্যালিড পয়েন্ট। আমি একটা বলতে চাই, ওরা স্লোগানটা কিন্তু দুটো পার্ট আছে। কে আমি রাজাকার, তুমি রাজাকার, বলছে কে স্বৈরাচার, এইটাই স্লোগান ছিল। স্লোগানটা ভেঙে দিয়ে যদি ব্যাখ্যা করি বিপদ আছে। বলছে কে স্বৈরাচার, ঠিক আছে, ওই স্লোগান ছেড়ে দিন, ওই স্লোগান ছেড়ে দিন। তবে রাজাগোপাল বাবুর কাছে একটা বিষয় আসতে হবে। রাজাগোপাল বাবু, এই যে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন, একের পর এক ছবি দেখাচ্ছি, সরকারি সম্পত্তি নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো একবার সেই ছবিটা দেখুন। একদিকে দেখা যাচ্ছে যারা ছাত্ররা রয়েছেন তারা দলে বেঁধে যাচ্ছে, এইভাবে আন্দোলনটা শুরু। আন্দোলনটা কোথায় গিয়ে পৌঁছলো দেখুন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, একের পর এক ছবি আমি তুলে ধরার চেষ্টা করবো। দেখুন, একবারে দেখুন সেখানে সরকারি সম্পত্তিতে কি নির্বিচারে, দেখুন ঢাকা মেট্রো স্টেশন, একটা পরিবহনের উপর সরাসরি কোপ মেরে দেওয়ার চেষ্টা, যাতে পুরো দেশটা স্তব্ধ হয়ে যায়। দেখুন একবার ঢাকা মেট্রো স্টেশনে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন বাস সার্ভিস, সেই বাস কিন্তু এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি লাঠি হাতে আন্দোলনকারীরা তারা নির্বিচারে একটা বাস ভেঙে ফেলছে। বারবার করে যে জিনিসটা বলার চেষ্টা করছি, পরিবহনের ক্ষেত্রে তারা কিন্তু একটা কোপ। এই বিষয়টা নিয়ে আমি আসবো রাজাগোপাল বাবুর কাছে, আসবো। তবে একটা আপডেট এই মুহূর্তে, একটা ব্রেকিং নিউজ রয়েছে, সেটা জানাতেই হবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলাদেশ সরকার, তারপরে হাইকোর্টের রায়ের বিরোধিতা হাসিনা সরকারের। সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে আবেদন এবং 5 জুন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে হাসিনা সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। অল্প কিছুক্ষণ সময়, হয়তো আর মেরে কেটে 2 ঘন্টাও হবে না, 10টার সময় কিন্তু এই শুনানি শুরু হবে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যেই শুনানির দিকে বা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ, শুধু নয়, এখন বাংলাদেশে ছাড়িয়ে অন্যান্য প্রত্যেকটা দেশও।